সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আর তোমাদের কলেজ থেকে প্রদত্ত যে লিঙ্ক প্রদান করা হয়েছে তোমাদেরকে, সেই লিঙ্ক থেকে নিয়মিত তোমাদের পড়াগুলো সংগ্রহ করছো। সে অনুসারে গত সপ্তাহে সোমবারে আমি আমার একটা পড়া তোমাদের আপলোড করি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের উপর। সেই ট্রান্সফরমেশনে আমি 10টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদেরকে দিয়েছিলাম এবং সেগুলো বাসায় আমি সলভ করে দিয়েছি এবং তোমাদেরকে কিছু SW দিয়েছি। আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হলো ন্যারেশন বা উক্তি পরিবর্তন। আমি এখানে বোর্ডে বরিশাল বোর্ড 2017 একটা ন্যারেশন লিখেছি বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। সেই ন্যারেশনটা দেখে এরপরে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 7-এ তোমরা ন্যারেশন বা উক্তি পরিবর্তন করে থাকো। ন্যারেশন এক প্রকার ট্রান্সফরমেশন, যেখানে আমরা ট্রান্সফর্ম করি উইদাউট চেঞ্জিং মিনিং। তো এই জায়গায় ন্যারেশন করার আগে আমি তোমাদের সাথে কয়েকটা বিষয় একটু শেয়ার করব। সেটা হলো, ন্যারেশন করার সময় প্রায় সময় দেখা যায় আমাদেরকে অনেক কিছু মনে রাখতে হয় এবং এতে তোমরা বিরক্ত বোধ করো যে অনেকগুলো রুলস মনে রেখে আমাদেরকে ন্যারেশন করতে হচ্ছে। আর আমি এখন তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো কত সহজে ইজিয়েস্ট ওয়েতে মেনলি আমরা একটা সেন্টেন্সকে বা একটা ডায়লগকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আমি মূলত সেই বিষয়টা এখানে হাইলাইট করার চেষ্টা করব। তো ন্যারেশন করার পূর্বে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, অনেকগুলো রুলস নয়, আমরা কয়েকটা বেসিক জিনিস মনে রাখবো। সেটা হলো ন্যারেশনে আসলে কি পরিবর্তন করতে হয়। ন্যারেশনে মূলত কোনো ন্যারেশনটা এমন একটা বিষয় যেখানে আমরা বাক্যের বা ডায়লগগুলো উক্তির পরিবর্তন করব, কথার পরিবর্তন করব। আমাদের যে ডেইলি কনভারসেশন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের উক্তি। আমরা একজনের সাথে একজন যে কথা বলি সেটাই হচ্ছে আমাদের উক্তি। তো ন্যারেশনে যখন আমরা সেন্টেন্স পরিবর্তন করবো, একটা কথা মনে রাখতে হবে, ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে সেটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের রিপোর্টের স্পিচে কিছু পরিবর্তন হয়। সেখানে কি পরিবর্তন হয় আমাকে খেয়াল করতে হবে। ন্যারেশনে আমার টেন্সের পরিবর্তন হবে, আমার সময়ের পরিবর্তন হবে, আমার যে ভার্বগুলো দেওয়া থাকে সেই ভার্বের পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন করতে হবে। এছাড়া আরও কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে হয়। ন্যারেশন অলওয়েজ পাস্ট ফর্মে চলে যাবে এবং সেন্টেন্সের প্রকার যে প্রকারেই সেন্টেন্স থাকুক না কেন, আমরা জানি যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে আমাদের। সেই 5 প্রকার সেন্টেন্স নিয়েই আমরা মূলত কাজ করে থাকি। তো সেই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স যে ফর্মে থাকুক না কেন আমাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে যেতে হবে, হোক সেটা ইম্পারেটিভ, হোক সেটা এক্সক্লামেটরি, অথবা ইন্টারোগেটিভ, অথবা অবজেক্টিভ। যে ফর্মে থাকুক আমরা কোথায় নিয়ে যাব, আমরা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে যাব। আর কি পরিবর্তন করতে হবে বলেছি, ন্যারেশন করার আগে আমি খেয়াল করব আমার ন্যারেশনের সেন্টেন্সটা প্রথম খেয়াল করব কোন ফর্মে আছে, এটা সেন্টেন্সের 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোন ফর্মে পড়েছে সেটা আগে আমি ডিটেক্ট করব। দেন আমি ডিটেক্ট করব আমাকে কি পরিবর্তন করতে হবে, সেগুলো আমি আন্ডারলাইন করে ফেলবো। যেমন আমাকে ভার্ব পরিবর্তন করতে হবে, আমার পার্সনের পরিবর্তন হবে, আমার যে সময় দেওয়া থাকে সেই সময়গুলো আমার পরিবর্তন করতে হবে। তারপর আমি পরিবর্তন যেটা করব সেটা হলো আমার সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ যেটা দেওয়া আছে সেটা অনুসারে আমার রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে, সেটাকে আমাকে খেয়াল করতে হবে। এই বেসিক বিষয়গুলো যদি আমি ধরতে পারি তাহলে আমার মনে হয় খুব সহজেই তোমরা ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে এবং খুব সহজভাবেই সেটা তোমরা সলভ করতে পারবে। আর এর জন্য প্রয়োজন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা। আজকে আমি তোমাদেরকে দুটো ন্যারেশন করে দেখাবো এবং সেটা স্টেপ টু স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবে এবং বোঝার ট্রাই করবে। এখানে আমি যে ন্যারেশনটা নিয়েছি সেটা বরিশাল বোর্ড 2017 থেকে। এখানে আমার ন্যারেশনটার মধ্যে লেখা আছে, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, said Fahim. I cannot give it, said Arman. I have to take it with me in the class. I should return the book before the class starts, said Fahim. Take it, said Arman. Thanks, said Fahim. এই ডায়লগগুলো থেকে আমরা বুঝতে পারছি আমাদের কার সাথে কার কথা হচ্ছে। এখানে দুজন ব্যক্তি আমরা পেয়েছি, একজন হচ্ছে ফাহিম আর একজন হচ্ছে আরমান। তো আমাকে যে কাজটা প্রথম করতে হবে সেটা, এই জিনিসটা নলেজে তোমাদের রাখতে হবে, সেটা হলো স্পিচের মধ্যে কোন ডায়লগটা কার সেটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে, সেটাও আমাকে খুঁজে বের করতে হবে। একজনের ডায়লগ আমি অন্যজনকে দিতে পারবো না, যার কারণে কোন কথা আমরা সেন্টেন্স পড়লে মিনিং বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ডায়লগটা
কে বলেছে, কোন কথাটা কার। কেননা অনেক সময় পার্সন রেফার করা থাকে না, একবার রেফার করা থাকে, বাকি উক্তিগুলোতে সেটা মেনশন করা থাকে না, আমাকে খুঁজে বের করতে হয়। তাহলে সেই জায়গায় আমাকে মিনিংটাও ভালো করে বুঝতে হবে। কথা রিলায়েন্সি অনুসারে আমি বুঝে নেব কোন ডায়লগটা কে বলেছে। এখন প্রথম সেন্টেন্সটাতে আমি প্রথম বুঝে ফেলেছি কথা হয়েছে আরমানের সাথে কার কথা হচ্ছে, ফাহিমের কথা হচ্ছে। আমার ফার্স্ট কাজ হয়ে গেছে। দ্বিতীয় আমি যে কাজটা করব সেটা হলো আমার প্রথম বাক্যটা কোন সেন্টেন্সে লেখা, কোন সেন্টেন্স ফর্মে লেখা। এখানে লেখা আছে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক। আমরা আমাদের 5 প্রকার সেন্টেন্স থেকে আমরা এটা জানি, এখানে কোনো প্রশ্ন করা হয়নি, যার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। এখানে আমাকে কোনো প্রার্থনাসূচক কোনো কথা বলা হয়নি, কিংবা বিস্মিত হওয়ার মতো কোনো কথা বলা হয়নি। তার মানে এক্সক্লামেটরিতেও পড়েনি এটা, তা আর সেটা আর অবজেক্টিভ এক্সক্লামেটরি কোনোটাতে এটা পড়েনি। তো এরপর আমার রয়েছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ। অ্যাসার্টিভ হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য, সে অনুসারে যদি আমি বলি তাহলে এটা অ্যাসার্টিভ ফর্মেও পড়েনি। আমরা জানি আদেশ, উপদেশ এবং অনুরোধসূচক বাক্যগুলোকে আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। এখানে অনুরোধ করা হয়েছে, কিভাবে বুঝলাম, সেটা হলো প্লিজ শব্দটা মেনশন করে এখানে দেওয়া হয়েছে। প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক। এই কথা দ্বারা সে রিকোয়েস্ট করেছে, ফাহিম কাকে রিকোয়েস্ট করেছে, আরমানকে রিকোয়েস্ট করেছে। তা এই যার কারণে যখন আমি বুঝতে পেরেছি আমার সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমার রিপোর্টিং ভাবটাকে পরিবর্তন করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাবটা সেন্টেন্স অনুসারে কয়েকটা ফর্মে রূপান্তর হয়। যেমন যদি আদেশ করা হয় তাহলে অর্ডার হতে পারে, কমান্ডেড হতে পারে, উপদেশ দেওয়া হলে অ্যাডভাইস হবে, এবং যখন রিকোয়েস্ট করা হয় কোনো কিছু শব্দ প্লিজ দিয়ে তখন সেটা রিকোয়েস্টেড হয়ে যাবে। আর যদি তুমি ক্লিয়ারলি বুঝতে না পারো সেন্টেন্সটা আদেশ, উপদেশ নাকি অনুরোধ বুঝিয়েছে, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবে সেটা হলো টোল্ড ইউজ করবে। সেইটাকে সরিয়ে দিয়ে তুমি টোল্ড ইউজ করবে যদি তুমি ক্লিয়ার বুঝতে না পারো। এখন একটু সেন্টেন্সটা আবার একটু দেখো এখানে কি লেখা হয়েছে। সেন্টেন্সটাতে যেটা হলো সেটা হলো আমি দেখলাম, তাহলে আমার এই শব্দটা প্লিজ ইউজ করা হয়েছে, যার কারণে আমি বুঝতে পেরেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আমাকে যেটা পরিবর্তন করতে হবে, আমি বলেছি তোমাদের পার্সন পরিবর্তন করতে হবে। এখানে দুটো পার্সন দেওয়া আছে, একটা মি আর একটা হলো ইউ। কোনো ভার্ব এখানে রেফার করা নেই, যার কারণে একটা ভার্ব আছে সেটা হলো গিভ। সেটা কী হবে আমি পরে বলছি। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্লিজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, সেই জায়গায় আমার রিপোর্টিং ভার্ব যেটা দেওয়া আছে সেটা পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হয়ে যাবে এবং এই প্লিজ শব্দটি উঠে যাবে। এরপরের কথা, এরপরে যে বিষয়টা সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের যেই রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা শুরু করতে হয় টু দিয়ে। কী দিয়ে শুরু করতে হবে? টু দিয়ে, ভার্বের আগে টু যোগ করতে হবে, টু দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে এবার আমি খেয়াল করি, ফাহিম কাকে বলেছে? আরমানকে রিকোয়েস্ট করেছে। ফাহিম রিকোয়েস্টেড আরমান, প্লিজ উঠে যাবে বলেছি। ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ। ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যে ফার্স্ট পার্সন দেওয়া থাকে সেই স্পিচের ফার্স্ট পার্সন তার সাবজেক্টকে নির্দেশ করে এবং সেকেন্ড পার্সন অবজেক্টকে নির্দেশ করে। এখানে ফাহিম সাবজেক্ট, আরমান হচ্ছে অবজেক্ট। তাহলে ফাহিম দ্বারা বোঝাচ্ছে কাকে? মি দ্বারা কাকে বোঝাচ্ছে? ফাহিমকে বোঝাচ্ছে। আর ইউর দ্বারা কাকে বোঝাচ্ছে? আরমানকে বোঝানো হচ্ছে। তাহলে আমার সেন্টেন্সটা ফর্মটা দাঁড়াবে এই ধরনের, ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম হিজ ইংলিশ গ্রামার বুক। মি ফাহিম, ইউর আরমান। মি হয়ে গেল হিম, ইউ হয়ে গেল হিজ, হিম এবং ইউ হয়ে যাবে হিজ। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম হিজ ইংলিশ গ্রামার বুক। ফার্স্ট সেন্টেন্স শেষ। দেন I can't give it, said আরমান। আরমান বলল সেটা দিতে পারবে না এবং অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্মে বলেছে, যার কারণে আমি এখানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন না করলেও চলবে। আর যদি আমরা চাই তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে পারবো। সেটকে আমরা টোল্ড লিখতে পারবো, আদারওয়াইজ আমরা সেটকে সেট রেখে দিতে পারবো। তো সেখানে আমি পরিবর্তন করব না, আমি জাস্ট সেট দিয়ে করছি। আরমান সেড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যোগ করতে হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমি টু যোগ করেছি, এখানে আমি যোগ করব দ্যাট। আরমান সেড দ্যাট, আরমান সেড দ্যাট। এরপর আমার পার্সন পরিবর্তন হবে আই। আমি এখানে ফার্স্ট সেন্টেন্সে বলেছি তোমাদেরকে ফার্স্ট পার্সন দ্বারা সাবজেক্টকে বোঝায়। এখানে আরমান নিজেই কথা বলছে, কাকে বলছে? ফাহিমকে বলছে। তো আরমান এখানে সাবজেক্ট
আরমান যদি সাবজেক্ট হয় তাহলে আই হয়ে যাবে হি, ক্যানটা হচ্ছে ভার্ব, গিভটা হচ্ছে ভার্ব। আরমান সেড দ্যাট, আই হয়ে যাবে হি, ক্যান হয়ে যাবে কুড, হি কুড নট গিভ ইট। এই গিভের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি মডেল অক্সিলিয়ারির পর ভার্বের কোনো পরিবর্তন হয় না, সে অনুসারে এখানে গিভটা গিভই থেকে যাবে। তাহলে আরমান সেড দ্যাট হি কুড নট, ক্যান হয়ে যাবে কুড, হি কুড নট গিভ ইট। I have to take it with me in the class. এই কথাটা অবশ্যই আরমানের কথা, কেননা আরমান বলেছে সে বইটা দিতে পারবে না এবং তাকে বইটা ক্লাসে নিয়ে যেতে হবে। বইটা ক্লাসে বা শ্রেণীতে নিয়ে যেতে হবে, যে কথাটা সে বলেছে এটা আরমানেরই কথা। একজন ব্যক্তি পরপর দুটো কথা বললে বা তার তিনটে বিবৃতি থাকলে সেক্ষেত্রে আমরা কয়েকটি শব্দ রিপোর্টিং ভাবটা একটু চেঞ্জ করে বলতে পারি, হি অলসো সেড দ্যাট অথবা হি অ্যাডেড দ্যাট। এই জায়গায় যেহেতু আরমান দ্বিতীয়বার কথাটা বলেছে, দ্বিতীয় একটা বিবৃতি দিয়েছে, সেই জায়গায় আমি বলছি আরমান অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট। আবারও আই হয়ে যাবে হি, হ্যাভ পরিবর্তন হয়ে যাবে হ্যাভ, প্রতিটা ভার্ব পাস্ট ফর্মে চলে যাবে। আই হয়ে যাবে হি, হ্যাভ হয়ে যাবে হ্যাভ, হি হ্যাড টু টেক ইট উইথ মি হয়ে যাবে হিম, হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস। মি ফার্স্ট পারসন, কথাটা আরমানি বলেছে সেজন্য মি হয়ে গেল হিম, হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, এখানে দুজন ব্যক্তি এখানে থার্ড পারসন, সো সেখানে আমরা বুঝতে পারি এখানে পরিবর্তন মিটা হিমই হবে, এখানে অন্য কোনো জায়গায় পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস। আফটার দ্যাট আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, সেড ফাহিম। এই কথাটা বলার পর ফাহিম কি বলছে? ফাহিম বলছে সে বইটা ফেরত দেবে ক্লাস শুরু হওয়ার আগে। এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ ফর্মে লেখা, যার কারণে আমার রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না বা করার প্রয়োজন বোধ করছি না। ফাহিম সেড দ্যাট, এরপর আমি যে কাজটা করবো সেখানে আমি মেনশন করা লিখেছি আই, আমার সাবজেক্টের পার্সন পরিবর্তন হবে, ভার্ব পরিবর্তন হবে, আমার পার্সন এবং ভার্ব পরিবর্তন হবে। এখানে আমি দুটো ভার্ব পেয়েছি, আর একটা ভার্ব পেয়েছি রিটার্ন, একটা ভার্ব আই শ্যাল রিটার্ন, তিনটা জিনিস, আর একটা হলো স্টার্টস। এই চারটা জিনিস আমাকে পরিবর্তন করতে হবে। তো সেটা কীভাবে পরিবর্তন করছি দেখো। ফাহিম সেড দ্যাট, আই হয়ে যাবে হি, ফাহিম নিজে কথাটা বলছে, আই হয়ে যাবে হি, শেল হয়ে যাবে উড, শেল পরিবর্তন হয়ে যাবে উড, হি উড রিটার্ন, রিটার্নের কোনো পরিবর্তন হবে না। ওই যে বললাম মডেল অক্সিলিয়ারির পর ভার্বের কোনো পরিবর্তন হয় না, তো সেই জায়গায় হি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস হয়ে যাবে স্টার্টেড, স্টার্টস হয়ে যাবে স্টার্টেড, ফার্স্ট ফর্ম হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন করতে পারো, শেলকে কেন ওখানে শ্যুট করা হলো না, কেন আমি উড ইউজ করেছি? একটা কথা মনে রাখবে, ন্যারেশনে শেল এবং উইল অলওয়েজ পরিবর্তন হয়ে উড হয়ে যায়। আমি যদি শ্যুট করি তাহলে এখানে বাধ্যবাধকতা হয়ে যাবে, কথার কিছুটা পরিবর্তন তৈরি হবে। আমরা জানি আমরা যখন ট্রান্সফর্ম করি সেখানে উক্তির যে নিজস্ব যে মিনিংটা থাকে ওই মিনিংয়ের কোনো চেঞ্জ করা যায় না এখানে, তাই শেল এবং উইল ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন হয়ে উড হয়ে যায়। He would return the book before the class started. এবং এখন যেটা হলো সেটা হলো টেক ইট সেড আরমান। এই কথা শোনার পর আরমান বললো নিয়ে নাও, বইটা নাও। এই যে বললো কথাটা টেক ইট, তোমরা জানো আদেশ উপদেশ অনুসূচক বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, তাই টেক ইট বইটা নাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমাকে রিপোর্টিং ভার্বটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি বলেছি তোমাদেরকে আদেশ উপদেশ অনুরোধ যদি ক্লিয়ারলি বোঝা না যায় সেই জায়গায় আমি সেট পরিবর্তন করে টোল্ড করবো। তাহলে আরমান টোল্ড এবং সেন্টেন্সটা শুরু হবে টু দিয়ে, আরমান টোল্ড টু টেক ইট, আরমান টোল্ড টু টেক ইট। দেন ফাহিম, ফাহিম কি করলো? ফাহিম তাকে থ্যাঙ্কস জানালো। দেন ফাহিম থ্যাঙ্কড আরমান, থ্যাঙ্কস হয়ে যাবে থ্যাঙ্কড। তোমরা জানো ভার্বটা পাস্ট ফর্মে হয়ে যাবে, সে পাস্ট ফর্মের কারণে থ্যাঙ্কস হয়ে যাবে থ্যাঙ্ক। দেন আর ফাহিম থ্যাঙ্কড আরমান। এই হলো ন্যারেশনটা, এভাবে পরিবর্তন করতে হবে।
পুরো ন্যারেশনটা আরেকবার দেখো, আমি কোথায় কোথায় আন্ডারলাইন করেছি, মার্ক করেছি, সেই মার্কের ওয়ার্ডগুলো শুধুমাত্র পরিবর্তন করতে হবে। এটা কঠিন কোনো ব্যাপার না। পুরো সেন্টেন্সের 5টা প্রকার সেন্টেন্স সম্পর্কে জানবো। সেই 5 প্রকার সেন্টেন্স অনুসারে আমার রিপোর্টিং ভার্বটা 5টা জায়গায় চলে যাবে পরিবর্তন হয়ে। আমাকে পার্সনগুলো পরিবর্তন করতে হবে, আমাকে সময়টা পরিবর্তন করতে হবে, ভার্বটা পরিবর্তন করতে হবে। এই বিষয়গুলো যদি আমি করতে পারি তাহলে খুব সহজেই, বারবার বলছি, করতে পারবে। আমি এখন আরও একটা ন্যারেশন তোমাদের জন্য লিখবো এবং সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা আরেকটু তোমরা দেখে নাও, দেখার পরে আমি আরেকটা ন্যারেশন লিখছি। এখন আমরা যেটা করছি সেটা হলো সিলেক্ট গুড 2017 একটা ন্যারেশন ম্যাডাম লিখেছি। সেটা সেটা হচ্ছে, ন্যারেশনটা হচ্ছে এমন: হোয়াই আর ইউ ক্রাইং? Do you have any problem? Asked the passerby. I am crying because I have none to look after me, said the street child. Are you angry? Yes, I am, said the boy. তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কার সাথে কার কথা হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। দুজন পার্সন আমরা ডিটেক্ট করতে পেরেছি। একজন হলো passerby আর একটা হলো স্ট্রিট চাইল্ড, সেটা বয় হিসেবে লাস্টে মেনশন করা হয়েছে। তো এই দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তো সেই আমরা ডিটেক্ট করতে যখন পেরেছি, দেন আমাদের যে কাজটা হবে, আমাদের সেন্টেন্স টু সেন্টেন্স আমরা খেয়াল করব কোন ফর্মে লেখা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সেই অনুসারে আমি রিপোর্টিং ভার্বটা আবারও পরিবর্তন করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করো। সেখানে লেখা আছে হোয়াই আর ইউ ক্রাইং? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আস্কড দ্য passerby. passerby প্রশ্ন করেছে যে তুমি কেন কান্না করছো, তোমার কি কোনো প্রবলেম আছে? কাকে প্রশ্ন করেছে? স্ট্রিট চাইল্ডকে প্রশ্ন করেছে। আমরা জানি যখন আমাদের রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের হবে, তখন আমরা যে কাজটা করব সেটা হলো আমার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে আস্কডে নিয়ে যেতে হবে। সেট পরিবর্তন হয়ে আস্কড হবে। তবে এখানে সেট দেওয়া নেই, এখানে আস্কড রেফার করা আছে, মেনশন করে দিয়েছে, যার কারণে আমার এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তারপর আমি যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো, আমরা বলেছি প্রথমে তোমাদেরকে যে আমাদের সেন্টেন্স যেই প্রকারই থাকুক না কেন, আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাসার্টিভ ফর্মে চলে আসবে। তো সেই জায়গায় আমার সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকলেও আমাকে যখন আমি পরিবর্তন করব, আমাকে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। তো সেই জায়গায় খেয়াল করো, হোয়াই আর ইউ ক্রাইং, এই জায়গায় আমাকে পরিবর্তন যে কাজটা করতে হবে সেটা ঠিকই আছে, সেখানে আমি পরিবর্তন করব, আমার পার্সেন্ট পরিবর্তন হবে, আমার ভার্বটা পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় ইন্টারোগেটিভে খেয়াল করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী দিয়ে শুরু হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকারে শুরু হয়। একটা হলো WH ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, আর না হয় তোমাকে অক্সিলিয়ারি ভার্ব বা টু বি ভার্ব দিয়ে শুরু করতে হয়। যদি আমার সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে WH ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না, সেটা সরাসরি বসে যাবে। যদি আমার সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, সেই জায়গায় আমাকে ইফ বা হয়দার ইউজ করতে হবে। এই জায়গায় এখানে এই সেন্টেন্সে আমার প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে হোয়াই দিয়ে, যার WH ওয়ার্ড, যার কারণে আমি কোনো পরিবর্তন করবো না। আর সেই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, আমার passerbyর সাথে কথা হচ্ছে স্ট্রিট চাইল্ডের। দ্য passerby asked the street child why. এরপর আমার পার্সন সাবজেক্ট ইউজ করতে হবে, কেননা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে আমরা সাবজেক্ট যে ভার্ব যে অ্যাগ্রিমেন্টের যে স্ট্রাকচারটা জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে হোয়াই পর আমার সাবজেক্ট ইউ পরিবর্তন হয়ে যাবে হি। হোয়াই হি, আর পরিবর্তন করে এখানে ওয়ার ইউজ করা যাবে না, আমাকে ইউজ করতে হবে ওয়াজ। কেননা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা জানি যে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা এস বা ইএস যোগ হয়। আবার যদি আমাদের আরেকটা ব্যাপার আমরা জানি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এখানে হি হচ্ছে সিঙ্গুলার, হির সাথে কখনো ওয়ার ইউজ হয় না, হির সাথে আমাকে ইউজ করতে হবে ওয়াজ ইউজ করতে হবে। তাহলে হোয়াই হি ওয়াজ ক্রাইং, প্রথম সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা আমি শেষ করলাম, হোয়াই হি ওয়াজ ক্রাইং। এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এটা passerby প্রশ্ন করেছে, তিনি দ্বিতীয়বার প্রশ্ন করেছেন। আমরা যেমন আগে ন্যারেশনটাতে বলেছিলাম অলসো আস্ক, অলসো সেড অথবা অ্যাডেড দ্যাট, এখানে কিন্তু আবার একইভাবে আমি বলবো আস্কড এগেইন। দ্য passerby asked again, again লেখার পর এখানে কোনো WH ওয়ার্ড নেই, এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, যার কারণে আমাকে ইউজ করতে হবে ইফ বা হয়দার। আমি ইফ দিয়ে করছি। দ্য passerby asked again, ইফ ইউজ করতে হবে, ডুটা আমার উঠে যাবে, ডু প্রশ্ন করার জন্য আনা হয়েছে, ডুটা আমার উঠে যাবে, ইফ ইউজ করতে হবে, ইফ
ইউ হয়ে যাবে হি। ইফ হি তোমরা জানো ভার্ব পরিবর্তন করতে হবে, এখানে ভার্ব হচ্ছে হ্যাড। ইফ হি হ্যাড এনি প্রবলেম। আমি আবার বলছি, দ্য passerby asked the street child why he was crying. আর পরিবর্তন হয়ে was হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে was বসেছে। why he was crying। দ্বিতীয়বার প্রশ্ন করার জন্য আমি বলছি, দ্য passerby asked again if he had any problem. Then I am crying because I have none to look after me, said the street child. কোশ্চেনের এগেনস্টে যখন কেউ আনসার দেয়, সে আনসারের জন্য আমরা রিপোর্টিং ভাবটা পরিবর্তন করে আনসার দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট ইউজ করতে হবে, আমাদেরকে সেই জায়গায় পরিবর্তন করতে হবে। প্রশ্নের উত্তর দিয়েছে সে বলেছে যে সে কান্না করছে কারণ তাকে লুক আফটার করার মতো কেউ নেই। তাহলে আমার এখানে রিপোর্টিং ভাবটা যেহেতু বলেছি আমি আগের প্রশ্নের এগেনস্টে সে আনসার দিয়েছে, তাহলে সেই জায়গায় আমাকে সেইটা পরিবর্তন করে লিখতে হবে রিপ্লাইড দ্যাট। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট, রিপ্লাইডের পরে দ্যাট ইউজ করতে হবে, আনসারের পরেও দ্যাট ইউজ করতে হবে। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট বা আনসার দ্যাট পরিবর্তন করতে হবে সাবজেক্ট পার্সন ভার্ব যেগুলো পরিবর্তন করবো সেগুলো আমি মার্ক করে দেখলাম। হ্যাঁ, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট আই হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ ক্রাইং বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম, হ্যাভ হয়ে যাবে হ্যাড। ন্যারেশনে যা কিছু প্রেজেন্টে থাকবে সব কিছু পরিবর্তন হয়ে পাস্ট হয়ে যাবে, উইদাউট সাম কন্ডিশন, নট উইদাউট এক্সেপ্ট সাম কন্ডিশন। যেমন মডেল অক্সিলারির পর পরিবর্তন করা প্রয়োজনে মডেল অক্সিলারির পর মূল ভাগটা প্রেজেন্ট ফর্মে থেকে যাবে এই জায়গায়। তাহলে আমি কি বলছি, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট অথবা আনসার দ্যাট হি ওয়াজ ক্রাইং বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম। আফটার দ্যাট আর ইউ অ্যাংরি, এটা কার কথা কে বলেছে মেনশন করা নেই, তবে আমরা বুঝতে পারছি সে উত্তর যখন দিয়েছে যে তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, তখন পাশের বাড়ি প্রশ্ন করেছে যে তুমি কি রেগে আছো, এই কারণে তুমি খুব দুঃখী না, সে জানতে চেয়েছে। তাহলে কোশ্চেনটা কে করেছে, passerby কোশ্চেন করেছে। দেন দ্য passerby asked him অথবা দেন দ্য passerby asked him অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে বা টু ভার্ব দিয়ে প্রশ্ন করলে যখন করবে তখন আমরা কি বলেছি ইফ আনতে হবে। এখানে আর দিয়ে টু ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, আমার ইফ বসবে। দ্য passerby asked us, then the passerby asked him if you হয়ে যাবে he, if he was angry, yes I am, said the boy. The boy আবার কোশ্চেনের আনসার দিয়েছে, the boy replied that, এখানে রিপ্লাইড যে ব্যাপারটা আছে এখানে একটু বলতে হবে। কোশ্চেনের আনসার যখন ইয়েস বা নো দিয়ে করা হয় সেই ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে, আমি যখন ইয়েস বা নো দিয়ে কোনো কোশ্চেনের আনসার দেবো সেখানে রিপ্লাইডের ফর্ম রিপ্লাইডের পর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়ে যাবে আনসারের ফর্মটা। তাহলে এখানে আমার দ্য বয়, এখানে ইয়েস যেহেতু দিয়েছি ইয়েসটা উঠে যাবে, সেটা হবে দ্য বয় রিপ্লাইড, সেট পরিবর্তন হয়ে হবে রিপ্লাইড। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ অ্যাংরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, আমি পুরো সবগুলো সেন্টেন্স আমি আরেকবার করে বলে দিচ্ছি। দ্য passerby asked, কাকে প্রশ্ন করেছে, asked the street child, the passerby asked the street child why he was crying। দ্বিতীয়বার কোশ্চেন করাতে লিখতে হবে দ্য passerby asked again, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে যার কারণে ই পেয়েছি, if he had any problem। প্রশ্নের উত্তর যেহেতু দিয়েছে, দ্য স্ট্রিট চাইল্ড আনসার্ড দ্যাট অথবা রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ক্রাইং বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম। এরপর passerby আবারও তাকে প্রশ্ন করেছে, দেন দ্য passerby asked him অথবা ফার্দার asked if he was angry। The boy replied in the affirmative, যদি নো থাকতো হতো replied in the negative, যেহেতু yes দিয়েছে the boy replied in the affirmative and said that he was angry। এই হলো ন্যারেশন। এই ন্যারেশনটা সিলেট বোর্ড 2017-তে এসেছে। তোমরা বাসায় এটা আরও একবার প্র্যাকটিস করবে, আরও দুটো ন্যারেশন তোমরা আরও একবার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমরা এই দুটোর সাথে মিল রেখে অনেকগুলো ন্যারেশনই তোমরা সলভ করতে পারবে।
এবং আমি এখন তোমাদেরকে যে কাজটা করবো সেটা হলো তোমাদেরকে আমি 3টে SW দিব। সেই SWগুলো তোমরা করে রাখবে। করার পরে যদি তোমাদের করতে গিয়ে কোনো প্রবলেম তোমরা ফেস করো বা কোনো ধরনের কোনো সমস্যা হয় না বোঝো, তোমরা আমি যে শনিবার এবং বুধবার যে জুম ক্লাসটা নিয়ে থাকি সকাল 11টায়, সেই ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি আমার প্রশ্ন, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি থাকবো এবং চেষ্টা করবো তোমাদের সমস্ত সমস্যাগুলো সলভ করে দিতে। ন্যারেশনটা দেখো এবং তোমাদেরকে একটু পরে আমি তোমাদেরকে SW দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে 3টে ন্যারেশন করার জন্য SW দিয়েছি। সেটা হলো বরিশাল বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2018। এই 3টে ন্যারেশন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যে কথা বললাম, যদি না বোঝো আমাদের জন্য ক্লাসে অবশ্যই কোশ্চেন করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ এভরিবডি।